আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইওন টিভির পর্দায়। এই বিজয়ের মাসে আমরা কথা বলে থাকি এই অনুষ্ঠানে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী আপকামিং নির্বাচনের জন্য। আই বিলিভ নট অনলি প্রবাসীরা, সারা বিশ্বের যত বাংলাদেশি আছে, বাংলা ভাষাভাষী আছে, সবাই অপেক্ষা করছে। আপনার লং টাইম একটি নির্বাচন, আপনার লং টাইম তারা ভোট দিতে চায়, তাদের নেতা নির্বাচন করতে চায় এবং সেই নির্বাচনের তফসিল আগামীকালকে 10-11 যে কোনো দিন ঘোষণা হবে। আই বিলিভ আর কোনো জল্পনা কল্পনা নেই। জানি না আমাদের যারা পলিটিক্যাল পার্সন এখানে আছেন তারা কি বলবে, যে যেহেতু নির্বাচন কমিশনার অলরেডি বেতার বাংলা এবং বাংলাদেশ টেলিভিশনকে চিঠি লিখেছেন তাদের আলোচনা, অর্থাৎ তাদের কালকে যে বক্তৃতা দেবে সেটি ধারণ করার জন্য, এবং সেটিই হবে ঘোষণা, তফসিল ঘোষণা। এবং সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনেক জল্পনা কল্পনা হচ্ছে, স্পেশালি জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে। জামাত ইসলামী তাদের 5 দফা দিয়েছিল এবং 5 দফা বলছে, প্রথম দফাটাই হচ্ছে যে জিনিসটি তারা বলছে যে গণভোট হতে হবে আগে, জানি না এরপরে কী হবে। এবং আমরা কথা বলার জন্য আজকে এই বিজয়ের মাসে 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমার সর্বডানের গেস্ট হচ্ছেন ব্যারিস্টার লিয়াকত আলী, যিনি ইউকে বিএনপি থেকে কথা বলবেন, এবং কথা বলবেন ব্যারিস্টার খান আজম, যিনি এবি পার্টি যুক্তরাজ্য শাখা থেকে কথা বলবেন ব্যারিস্টার আব্দুর রহমান খোকা, উনি কথা বলবেন জামাত ইসলামী যুক্তরাজ্য থেকে, এবং কথা বলবেন জাসদের জনাব মুজিবুল হক মনি সাহেব। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি এবং কথা বলবো আপনাদের সাথেও বাংলাদেশে কি করলে একটি আলোচনার মাধ্যমে, যেই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুস বলেছিলেন যে এবারের নির্বাচন হবে সবচেয়ে, মানে যেই নির্বাচনটাকে এক্সাম্পল হিসেবে আমরা সবসময় আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারবো সে বিষয়ে। এবং আমরা অবশ্যই এখনও দোয়া করি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য, যাকে আমরা বলি গণতন্ত্রের বাতিঘর, যাকে আমরা বলে থাকি যে তিনি বিএনপির নেত্রী না, তিনি বাংলাদেশের নেত্রী, তিনি ঐক্যের নেত্রী, তিনি ঐক্যের প্রতীক। সেই নেত্রী এখনও অসুস্থ। আমরা দোয়া করি উনি অবশ্যই আজকের প্রজন্মের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য আবার আমাদের মাঝে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন, জাতিকে নেতৃত্ব দিবেন। আমি প্রথমে যাচ্ছি জামাত ইসলামের কাছে, আগে যাই জামাতে জনাব ব্যারিস্টার আব্দুর রহমান সাহেব। আপনারা তো বলেছিলেন 5 দফা আপনাদের এখনও চলছে। আই বিলিভ কয়েকদিন আগে খুলনাতে জনসভা হয়েছে এবং আপনারা যেই কথাটি হচ্ছে যে গণভোট আগে চাচ্ছেন, না হলে হয়তো আপনারা অ্যাকশনে যাবেন, অনেক কঠোর আন্দোলনে যাবেন, কিন্তু অলরেডি নির্বাচন প্রায় নকিং দ্য ডোর। হোয়াট ইজ ইউর প্ল্যান নেক্সট? আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ ফারুক ভাই। মূল কথা হচ্ছে জামাত ইসলামী যে 5 দফা কর্মসূচি, 5 দফা দিয়েছে জামাত সহ 8টি রাজনৈতিক দল। সো আমাদের সেখানে একটা দাবি ছিল যে জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য গণভোটকে আগে নিয়ে আসা। বাস্তবতা হচ্ছে গণভোট এবং নির্বাচন একই দিনে যদি অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট ডাবল বা এর বেশি সময় দরকার। তবে আপনি লক্ষ্য করবেন ভালো দিকে হচ্ছে ইলেকশন কমিশন অ্যাড্রেস করেছে জামাতের এই কনসার্নটা, এবং ইলেকশন কমিশন ইতিমধ্যে গতকালকে সিদ্ধান্ত নিয়েছে যে 1 ঘন্টা ভোটের টাইম তারা ইনক্রিজ করেছে। তার মানে হচ্ছে যে জামাত কোথাও বলে না তারা এই কারণে ইনক্রিজ করছে, না এই কারণে এটা তো বলা দরকার নাই। ইমপ্লাইডলি উই আন্ডারস্ট্যান্ড ওয়াই দে ইনক্রিজ। এটা আমি আমার দিকে নেব, আপনি আপনার দিকে নেবেন। দেয়ারফর জামাত ইসলামের এই এবং যে 8টা রাজনৈতিক দল আছে, এই যে বিভাগীয় পর্যায়ে আপনি দেখেছেন এক একটি সমাবেশ, তার মানে আপনাদের আন্দোলন হবে না? না, আমরা সেটা বলছি না। আমি বলছি যে জামাতের দাবিগুলো, জামাত ইসলামী সহ 8 দলও তো একটা স্টেক হোল্ডার বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে। সো জামাত যেমন 2টা জায়গায় জামাত পিয়ার চেয়েছে, সরকার একটা জায়গায় দিয়েছে, আরেকটা জায়গায় নির্বাচিত পার্লামেন্ট উইল ডিসাইড। সো এইভাবে করে জামাত গ্র্যাজুয়ালি বাট স্লোলি বাট শিওরলি সেদিকে যাচ্ছে, জামাতের দাবিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। কিন্তু কোথায় কিভাবে হচ্ছে? এই যে আমি আপনাকে উদাহরণ দিলাম, জামাত 2টা জায়গায় পিয়ার চাইলো, একটা জায়গায় হলো, একটা জায়গায় হয়নি। আবার জামাত হয় নাই, এটা তো অর্ধেক হইছে। না, তো সেটা তো বিএনপিও তো আপনারা যাই চাইবেন এখন থেকে অর্ধেক। না, আমরা সেটা বলছি না। আমরা বলছি যে আমরা মানুষকে নিয়ে, জামাত তো একটা রাজনৈতিক দল, সেটা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে রাজনীতি করে। সো জনগণের ইন্টারেস্টে, পাবলিক ইন্টারেস্টে আপনি যদি জামাতের 8 দলীয় সমাবেশ, 8 দলীয় জোটের যে সমাবেশগুলো দেখেছেন আপনি, পঙ্গপালের মতো মানুষ হয়েছে।
এটা কিন্তু ইমপ্লাইডলি জামাত যে কর্মসূচি নিয়েছে অন্য রাজনৈতিক দলগুলো সহ এটার একটা কিন্তু সাপোর্ট এবং সমর্থন মানুষ কিন্তু অলরেডি ব্যক্ত করেছেন। এবং মোটামুটি ইন্টারন্যাশনালি অনেকগুলো জানেন যে সার্ভে করা হয়েছে, সে সকল জায়গায়ও জামাত ইসলামী সহ আটদলীয় জোটের প্রতি মানুষের একটা বিপুল পরিমাণ সমর্থন। বিপুল পার্সেন্টেজটা কত? বিপুল পার্সেন্টেজটা এটা মোর দেন 50%। 18% আপনি কে বলছে? কোন ইয়েতে 18%? বাংলাদেশের যেটা 18% ওখানে 20% বিএনপি কে বলছে। ওই 65% বলছে না, যেটা 65% ওখানে প্রথম আলো সার্ভে কথা বলতেছেন। আমি যার কথাই বলি না, প্রথম আলো কি আপনারা মানেন কি মানেন না? না, 18% বলে নাই প্রথম আলো সার্ভেতে জামাত। কত বলছে? এজন্য বলছি যত বলুক আমি আগে প্রথম আলো একটা আনসার দেই, শুনেন। বলেন। 2013 সালে আমাদের মুভমেন্ট যখন চললো, প্রথম আলো বলল যে জামাত ইসলামীর ভোট 3% আসছে। কয়েকদিন পরে উপজেলা ইলেকশন হলো, জামাত 24% ভোট পেয়েছে। এখন এই প্রথম আলোর যদি কথা আমরা মানতে হয়, তাহলে জুলাই মুভমেন্টের সময় আপনি দেখবেন কি পরিমাণ দালালি এবং গত 16 বছরে এবং আওয়ামী লীগে তারা করেছে বিভিন্ন সময়। এবং এই যে মানে গত বছরে এর আগের বছরে যে ক্রোড়পত্র বের হয়েছিল প্রথম আলো, শুধু শেখ হাসিনার জন্মদিন দিয়ে তারা পুরো একটা পত্রিকা ফার্স্ট পেজ তারা শুধু নির্বাচনের প্রথম আলো জরিপ করছে। প্রথম আলোর জরিপ তো শিবিরের ক্যান্ডিডেটের পক্ষে ছিল না। কে বলছে আপনি? হ্যাঁ, প্রথম আলো যে 18% ছিল বিএনপি। প্রথম আলো জরিপ অনুযায়ী ছাত্রদলের ক্যান্ডিডেট যে সে 1 নম্বরে ছিল, কিন্তু সেখানে সে কোথায় গেছে? অন্য প্রথম আলোটা আপনি মানেন না? আমি মানি না, এটা বলি না। বাংলাদেশের মানুষ তো সামনে আপনি নির্বাচন দেখবেন, অবাধ, সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, হ্যাঁ, আনলেস যদি আমাদের যে বিএনপি দেখলেন যে বরিশালে এবি পার্টির মহাসচিবকে বিএনপির সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজির জন্য তাকে ঢুকতে দিবে না, প্লাস বলল যে এই এলাকায় নির্বাচন যদি দেয় তুমি এই এলাকায় ঢুকতে পারবে না। এটা আমার স্টেটমেন্ট না, আপনার পাশে এবি পার্টির লোক আছে। সো এরকম যদি ইলেকশন হয় তাহলে হবে না। একটি যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন বাংলাদেশে হয়, তাহলে আপনি দেখবেন বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে, জামাত সহ যে 8 দলীয় জোট তাদেরকে ভোট দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠ দিয়ে ইনশাআল্লাহ মানে জামাত সরকার গঠন করবে। অফ কোর্স, হোয়াই নট? যদি জনগণ ভোট দেয় কেন নয়? সরি, আমার মিস্টেক হয়েছে। জামাত বলছে যে 25.9%, প্রথম আলো বলেছে। প্রথম আলো বলছে 65.9%। 13 সালে প্রথম আলো বলল জামাতের ভোট 3%, কিন্তু জামাত ভোট পেল কত? 24%। এখন আপনি এরকম তার মানে আপনারা চাচ্ছেন যে আপনারা 65% পাবেন? আমি সেটা বলা দরকার নেই, বাংলাদেশের জনগণ উইল ডিসাইড, পিপল উইল ডিসাইড। কি মনে হয় অ্যাজাম্পশন কি? হোয়াট ইজ ইউর অ্যাজাম্পশন? আমার একদম ক্লিয়ার অ্যাজাম্পশন হচ্ছে আপনি শুধু এই যে মনে করেন 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচন, এটাকে আপনি আইসোলেটলি দেখার কোনো সুযোগ নেই। কারণ এরা কারা? বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, পুরো বাংলাদেশকে এরা রিপ্রেজেন্ট করে। কারণ এক একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলে, জগন্নাথের, জাহাঙ্গীরনগরের, চিটং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এরাই তো ক্রিম। দে উইল ডিসাইড দিস ফ্যাক্টরস। এবং এদেরই আত্মীয় স্বজন, বাবা মা, প্যারেন্টস আছে। কেন তারা শিবিরকে ভোট দিল? সত্ত্বেও তার মানে হচ্ছে ইট ক্লিয়ারলি রিফ্লেক্টস দ্যাট দে আর রেডি টু সাপোর্ট বাংলাদেশ জামাত। তার মানে আপনারা জামাত সরকার গঠন করবে এটা ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আপনার কথা অনুযায়ী এখন প্রশ্নটা হচ্ছে যে তার মানে আপনাদের 5 দফার যে ছিল এটা শেষ, কিন্তু সুস্থ নির্বাচন এটা গণকেস না, আমরা গণকেস বলি নাই। আমরা এটা সলিউশন কি? না, এটা সলিউশন হচ্ছে জামাত ইসলামী সহ 8 দলীয় জোটের একটা মিটিং হয়েছে, লিয়াজু কমিটির মিটিং। সেখানে আমরা সবচেয়ে বেশি, এখানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে ন্যাশনাল ইন্টারেস্টে, সেটা হচ্ছে যে আপনার জুলাই সনদটাকে পক্ষে যাতে হা ভোট হয়, এই জন্য একটা জনমত গঠন করা। এটা জামাত একটা সিদ্ধান্ত নিয়েছে। বিকজ দেখেন জামাতের, না, আপনি আমার কথাটা কি বুঝছেন কিনা? আপনাদের 5 দফার মধ্যে 1 দফা হচ্ছে গণভোট, কিন্তু গণভোট বলছেন আগে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন খুবই স্ট্রিক্ট, লাসার মতন। জামাত তো তারা বলছে যে আগে দিবে না। না, এইভাবে না, তারা বলছেন যে গণভোট আমরা আগে দিতে পারতেছি না। বিএনপির দাবি ছিল না, ডক্টর ইউনূস কোথাও বলেন না বিএনপির দাবি ছিল, বলছে আমরা ওই সেম বেতে দেব। আচ্ছা, সেম রেটে দিলে আপনি প্র্যাকটিক্যালি কি? তার মানে আপনারা হেরে গেলেন তো আপনাদের আন্দোলন। এটা কি বলেন? রাজনীতিতে তো এটা ইয়েস নট তো কোনো কথা নাই। জামাতের কথার উপর ভিত্তি করে সরকার 1 ঘন্টা ডিসিশন এগিয়ে নিয়ে আসছে। কোথায় বলছেন? 1 ঘন্টা কোনো আমি রেফারেন্সের কথা পাইনি। ওভারঅল কাদের দাবি ছিল? নালে কথা নাই, কারো দাবি ছিল না সময় বাড়ানো, কারো দাবি ছিল না। এক্স্যাক্টলি, জামাত যখন এই লজিকটা শো করতেছে, নাকি আপনারা কানে কানে বলছেন? না, কানে কানে বলা দরকার না। আমি আপনার এই টক শোতে বলেছিলাম যে আপনার কথা শুনছেন। না, আমার কথা না, আমি এই টক শোতেও আপনাকে বলেছিলাম, কারণ আমি কোথাও আমি জামাতের সাংগঠনিকভাবে কোথাও পাই নাই টাইম বাড়ানোর জন্য। জামাত কিন্তু বলেছে, জামাতের আমির বক্তব্য, তাহলে আপনি জামাত বলছে যে জামাত সহ অন্য লিডার বলছে প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। একই দিন যদি ইলেকশন হয়, এই টাইমের ভিতরে একটা হানা ভোট বাস্তবায়ন করা এবং একসাথে ভোট দেওয়া, এটা ইম্পসিবল। এটা বিএনপির অনেক লিডারও বলেছে যে এটা তো সম্ভব হবে না। একটা জিনিস, তাহলে ওই জায়গাটা এটা কি আপনাদের আগামী নির্বাচনী প্রভাব ফেলবে কিনা? আপনারা প্রথম বলেছিলেন আগে সংস্কার এবং বিচার, পরে নির্বাচন। যাই হোক, এটা হইল না। আমি শেষ করব, এটা হইল না। তারপরে এটা হয়েছে। তারপরে বলছেন আগে পিআর, তারপরে নির্বাচন। এরপরে বলছেন আগে গণভোট, তারপরে নির্বাচন। সবগুলোতে আপনারা লেস দেন একদম প্রত্যেকটা দাবি জামাতের ইমপ্লিমেন্ট হয়েছে। আমি আপনাকে বলি, জামাত বলেছিল
বিচার শুরু করতে হবে। বিচার একটা লং আগে বিচারের সংস্কার, বিচার শুরু করতে হবে। আপনি বিচার এবং সংস্কার দুটো শুরু হয়েছে, শব্দটা কোথাও ছিল না। এক্স্যাক্টলি, আপনি পড়লেই পাবেন ভাই। বিচার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, ইট উইল টেক লং টাইম। বিচার তো একটা লং টাইম। ঠিক আছে, দেখি জামাত কিন্তু তার মানে আপনার কথা অনুযায়ী জামাতের প্রত্যেকটা দাবি ইমপ্লিমেন্ট করেছে। বিচার শুরু হয়েছে, পিয়ার হয়েছে, আর আপার হাউসে চেয়েছে। আমরা দুইটাই চাইছি। একটা হচ্ছে তাহলে কত পার্সেন্ট পাইছেন? তাহলে কি বিএনপি আপনি বলেন 50? আমি বিএনপি তো চাই নাই, বিএনপি বলেই নাই। বিএনপি বলে না, বিএনপি বলছে আমরা একটাও চাই না পিয়ার। না, বিএনপি উপর উচ্চ কক্ষে কথা বলে নাই, লোয়ার 100% বলছে বিএনপি ডিসেন্ডিং এর মধ্যে এটা। আচ্ছা, বিএনপির ভাইয়ের সাথে একটু কথা বলি বিষয়ে। ব্যারিস্টার লিয়াকত সাহেব, জামাত সরকার গঠন করবে জনাব ব্যারিস্টার আব্দুর রহমান খোকার স্টেটমেন্ট অনুযায়ী, বাট আমরা পরিসংখ্যান একটা দিলাম যেটা 65% and 25%, এবং ওনারা বলছেন যে ওনারা যে যতগুলা দাবি দিয়েছেন সবগুলোতে ওনারা সাকসেস। কি মন্তব্য আপনার? প্রথমেই ধন্যবাদ দিতে চাই আজকের অনুষ্ঠানের উপস্থাপক, আমার আরও 3 জন সহ আলোচক এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের আনসার আমি এক এক করে দিই। প্রথমেই আপনি বললেন যে জরিপটা আসছে, এই জরিপে কিন্তু আজকে এই জরিপের রেজাল্টটা এসেছে। দেখলাম বাংলাদেশের 47% মানুষ বিলিভ করে জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি ক্ষমতায় আসবে, এবং 19% মানুষ বিলিভ করে যে বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হবেন। টোটাল মিলিয়ে আপনি যেটা বললেন 65%-এর মতো যে বিএনপি ক্ষমতায় আসবে। 25% বলছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। সো ওনারা যদি বলেন যে আমি এই জরিপ মানি না, আমার পক্ষে যে জরিপ যাবে সেটাই মানি, সে কথাটা তো আসলে গ্রহণযোগ্য না, এবং তারা ক্ষমতায় আসবে এই আশা করাটা ভালো। বাংলাদেশে যতগুলি দল নির্বাচন করতেছে সবাই তো এই আশাই করবে, সেটা আমি তাদের আশাটাকে উড়িয়ে দেই না। বাট আমি যেটা বলবো যে জামাতের যে 5টা আন্দোলন নিয়ে আপনি আমাকে প্রশ্ন করলেন, 5টা আন্দোলনের প্রথম ছিল যে গণভোট। ইনশাল্লাহ সেটা নির্বাচনের দিনই হবে, এবং শেষ পর্যন্ত ওনারা মেনে নিয়েছেন। ওনারা আসলে নির্বাচন চাননি বলেই একের পর এক তারা ঘুম থেকে উঠে এক একটা ইস্যু নিয়ে আসতেন। ওই ইস্যু যখন ডিজলভ আরেকটা ইস্যু নিয়ে আসতেন। তো গণভোট ইলেকশনের দিন হবে, এটা তারা মেনে নিয়েছেন। শুভ উদ্দির উদয় হয়েছে আমি বলবো। সেকেন্ড ছিল পিআর, সেই পিআরটাও কিন্তু তারা হয় নাই, সেটাও তারা মেনে নিয়েছেন। আরেকটা জিনিস তারা লেভেল প্লেইং ফিল্ড, 3 নম্বর যেটা বলছেন, আমি মনে করি লেভেল প্লেইং ফিল্ড তারা অনেক বেশি পাচ্ছেন, বিভিন্ন জায়গায় এটা প্রমাণ হয়ে গেছে, এবং তারা চাচ্ছেন এই গভর্নমেন্ট আরও প্রলম্বিত হোক। কেন কি তারা মনে করে আমরাই তো ক্ষমতায় আছি, এরকম একটা। সো এই দাবিটাও তাদের দাবি ছিল না। 4 নম্বর যেটা বিচার, হ্যাঁ সেটা সুন্দর একটা দাবি ছিল যে বিচারটা সম্মুখে আসুক, বিচারটা দৃশ্যমান হোক। সেই দৃশ্যমান কিন্তু হয়ে গেছে। দেখছেন আপনারা ফেসিস্ট শেখ হাসিনার অলরেডি ফাঁসি হয়ে গেছে, আরও কয়েকটা মামলা অলরেডি হয়ে গেছে। শেখ হাসিনার বোনের এবং ভাস্তির হয়েছে, আরও বাকিগুলো চলতেছে। সব লাস্ট যেটা ছিল ওইটা হইলো ওনাদের নিজেদের স্বার্থে যে 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সেটা কিন্তু হয় নাই। তারপরেও বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জামাত ইসলামী তারা নির্বাচনে আসতেছে। এবং আপনি যেটা বললেন আপনি যেটা বললেন যে নির্বাচনের বিষয়টা আমি একটু বলি। বাংলাদেশে এর আগে কিন্তু 12টা নির্বাচন হয়েছিল, এটা ত্রয়োদশ নির্বাচন। এর মধ্যে 4টা নির্বাচনকে বলা হয় যে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। সবচেয়ে বেশি সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সবাই বলে 1991 সালে। আমরা বিলিভ করি এরকম একটা নির্বাচন ইনশাল্লাহ হবে। আজকে আপনি দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে আজকে বসে বলেন আমার 300 বিচারপতি লাগবে নির্বাচনের দিন, নির্বাচনের আগে থেকে প্রধান বিচারপতি আমি দিয়ে দিলাম। আগামীকালকে রাষ্ট্রপতির সাথে উনি কিন্তু দেখা করবেন, এবং উনি বলছেন নির্বাচনের ট্রেন কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। স্টপ করার সম্ভাবনা আছে? এইটা স্টপ করার আর কোনো সম্ভাবনা নাই। এই সপ্তাহেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, এবং মানে এই ট্রেনকে স্টপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আপনারা জানেন 18 তারিখ বা 17 তারিখ থেকে, ফেব্রুয়ারি 18 বা 17 তারিখ থেকে বাংলাদেশে শুরু হবে, এই রমজান শুরু হবে। রমজানের আগেই কিন্তু নির্বাচনটা হবে। সো তারা 8 তারিখ থেকে বলছেন, আজকে 9 তারিখ, কাল পরশুর মধ্যে সম্ভবত তারা তফসিল দিয়ে দিবেন, এবং 60 দিন সময় দেওয়া লাগে আপনি জানেন। সো আমরা বিলিভ করি যে 18 তারিখ বা 17 তারিখের আগেই বাংলাদেশে রমজান আসার আগে নির্বাচনটা হয়ে যাবে। এবং এই নির্বাচনী ট্রেনে সবাই উঠে গেছেন, এবং ভালো অনেকেই কিন্তু দেখতে পার জোটও করতেছেন। জামাত ইসলামী 8 দলীয় জোট করলেন। আমার এক ভাই বসে আছেন এখানে এবি পার্টির, ওনারা দেখলাম 3 দলীয় একটা জোট করলেন। আমরাও আমাদের সমমনা দল নিয়ে আমরাও 27টা আসন এখন আমরা রেখে দিয়েছি। বাট এখনো এককই আছি, বাট আমাদের সমমনা যারা আছে 27টা আসন কিন্তু এখন আমরা ডিক্লেয়ার করি, এবং আরও কিছু যেমন দল দেখলাম তারাও জোটের দিকে যাচ্ছে। তো এইটা একটা ভালো দিক। বাংলাদেশে 1991-এর মতো একটা ভালো নির্বাচন হবে, এটা আমরা বিলিভ করি, এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগে যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রেখেছিল, এবার ইনশাল্লাহ আস্থা রাখবে।
এই বিশ্বাস আমি রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি মনির ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে এবারের নির্বাচন কেমন হবে? আপনারা তো গতবারও নির্বাচনে ক্ষমতা ছিলেন, কেমন হবে নির্বাচন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আয়ন টিভির সম্মানিত দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা এবং বিজয়ের শুভেচ্ছা। ইলেকশন কেমন হবে এটা আমার আরও 1.5 মাস আগে আরেকটা টেলিভিশনে জিজ্ঞাসা করছিলেন, উপস্থাপক বলছিলেন যে ইলেকশন কেমন হবে। আমি যে এটা গণক ছাড়া কেউ বলতে পারবে না, একমাত্র গণকরা বলতে পারবে, আমরা বলতে পারবো না। কারণ মানে রাতে হবে না তো ভোট কেন? এটাই প্রশ্ন ছিল। রাতের বুথটা তো আসলে তো আপনাদের সময় হয়েছিল। হয়েছে, কিন্তু এই সামনের বুথটা কোন রাতের না কোন দিনের হবে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। কি ধারণা এনভায়রনমেন্ট দেখে বোঝা যায় রাতে হবে নাকি? ধারণাটা আমি দিচ্ছি, ধারণাটা তো আমার বলতে হবে না, ধারণা অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। যেমন একজন বলতেছেন যে ইলেকশনের সময় পুলিশরা আমাদের প্রোটোকল মেনটেন করবে, প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, এবং মানে এই ধরনের আর কি। এটা কি সরকার বলছে না কোনো দল বলছে? না, কোনো দল বলতে অবশ্যই জামাত বলছে, সরকার তো বলে নাই। না, সরকার বলতেছে কি, সরকার তো কিছুই বলতেছে না। উনি তো নিমাত্রা ফির, আমরা বাংলাদেশ সিলেটি ভাষায় না, উনি কোনো কিছু বলেন না। আমি কই আমাদের বর্তমান সরকার প্রধান তো উনি কিছু বলেন না, উনি একটা হাসি দেন। হ্যাঁ, একটু হাসি দেন একটা, যাই হোক, ওইটা কোনো কথা না। আমার কথা হচ্ছে গিয়ে যে বিএনপি একটা রাজনৈতিক দল আমাদের চোখে আর কি। জাতীয় পার্টি আওয়ামী লীগ নাই, মাঠে নাই। বিএনপিকে আমরা রাজনৈতিক দল হিসেবে ধরি, আর কোনো দলকে আমরা ধরি না। কেন? না, ধরার কথা না। জামাত কি? না, জামাত তো আচ্ছা, জামাত কি এখন একটু বলি ভাই, আমার একটু আগে অনেক কিছু বলে জামাতকে আমি বলতেছি কেমন কোনটা। ঢাকা ইউনিভার্সিটিতে বিপুল ভোটের ব্যবধানে ডাকসু নির্বাচনে করছেন, মানে ছাত্রদলকে হারাইছে কে? শিবির। যে ঢাকা ইউনিভার্সিটিতে 10%-এর বেশি শিবিরের কোনো সমর্থন ছিল না, সেইখানে রাতারাতিভাবে একটা ইলেকশন দিয়ে দেখা গেল 80% ভোট পেয়ে গেছে। তারা সম্ভব কীভাবে? আমি বলি 80% ভোট পেয়ে গেছে। এখন সাথে সাথে আবার বক্তব্য আসতেছে এই ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে না জাতীয় নির্বাচনে, ঠাকুরগড়ে কে রে আমি কলা খাই না, এই জন্যের আমরা কিন্তু বলছি যে হ্যাঁ পড়বে, অবশ্যই পড়বে। পজিটিভ অর্থে না নেগেটিভ অর্থে? এটা আমি বলতেছি যে অবশ্যই পড়বে। এই জাতীয় নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়তেই হবে, পড়তে হবে বলেই বলতেছে। আমরা বলবো প্রশাসনকে উঠ বস, তারা উঠবে বসবে। আপনি তো একটু বলেন জামাতের দলই না, তাহলে উঠবে, জামাতের কথা উঠবে বসে। এটা দল কিসের? আবার দলের দরকার আছে? দলের দরকার আছে? দলের রাজনীতি চলছে এখন বাংলাদেশে। এই যে গণ অভ্যুত্থান বলা হয়েছে, যে তথাকথিত বললে তাজুল ইসলাম সাহেব বলছেন এটা রাষ্ট্রদ্রোহিতা হবে। গণ অভ্যুত্থানের যদি সংজ্ঞাটা ওনাকে জিজ্ঞাসা করা হয় যে গণ অভ্যুত্থানের সংজ্ঞাটা কি, তাহলে উনি কি বলবেন? মিলিটারি নিয়ে, সেনাবাহিনীর সাথে নিয়ে পৃথিবীর কোনো বিশ্বের কোনো ইয়েতে গণ অভ্যুত্থান হয় না। গণ অভ্যুত্থান হয় জনগণের মাধ্যমে। কিসের জনগণের মাধ্যমে? আজকে যদি সেনাবাহিনীর এই সমর্থন তুলে নেয়, এই তথাকথিত গণ অভ্যুত্থানের যে লিডাররা ছিলেন ওনারা কোথায় যাবেন আমরা বুঝতেও আমরা করতে পারি। মানে আপনি জামাতকে দল হিসেবে মানতে চান না? অবশ্যই না। বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম নামে কোনো দল থাকতে পারে না, এটা জায়েজ না, সোজা কথা। আওয়ামী লীগ থাকবে? হ্যাঁ, আওয়ামী লীগ সব দল থাকবে, জামাতে ইসলাম থাকতে পারে না। আচ্ছা, অন্য কোনো সব দল থাকতে পারবে, কিন্তু জামাতে ইসলাম কেন থাকতে পারে এটা আপনারা সবাই বুঝেন, আপনারা বলবেন না। আচ্ছা, আমি এইটা জামাতের ভাইয়ের কাছে প্রশ্ন, জামাত থাকতে পারবে না এটা উনি ক্লেম করবেন? পারবে না, আমি যে পারে না, থাকতে পারে না। আচ্ছা, পারবে না বলবো কেমনে, এখন তো আছে অলরেডি এক্সিস্টেন্স। আমি আরেকটা প্রশ্ন করে আমি আজম ভাইয়ের কাছে যাব। স্বাধীনতার ঘোষক কি? হ্যাঁ, স্বাধীনতার ঘোষক মুফতি ইব্রাহিম। তাহলে ডক্টর ইউনূস কি মিথ্যে কথা বলছে? কে উনি? কোনো মিথ্যা কথা বলবেন কেন? উনি কোনটা? ওই যে জিয়াউর রহমান সাহেবের কথা বলছে না, এখন তো এটা মিথ্যা। কারণ মুফতি ইব্রাহিম সাহেব বলতেছে উনারে ট্রিগার অস্ত্রের মুখে করতে পারেনি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। মিথ্যে বলছে?
কে ডক্টর ইউনূস সাহেব? আমি জানি না, কারণ উনি তো সত্যবাদী বা মিথ্যা মানে তার সত্যবাদী উনি বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে, হ্যাঁ মানে উনি বলছেন, এবং আপনি বলছেন এবং যে- ফখরুলে বলছেন যে মির্জা ফখরুল সাহেব বলছেন যে জিয়া রহমানের প্রতিচ্ছবি না, কারণ 16 বছর আমরা শুনছিলাম যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, কেউ একবার বলছেন শেখ মুজিব সাহেব, একবার বলছেন হান্নান সাহেব, অনেকগুলা বলছেন। এই তো, এখন তো- কিন্তু আমরা সারা জীবন বইতে পড়ে আসছি কি জানেন, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। আই বিলিভ পড়ছেন কিনা রে ভাই? যাই হোক, আমি একটু আসবো, আমি যাচ্ছি, বাস্তবে হ্যাঁ আমি আসছি। যেহেতু আমরা তো 71 জন্মগ্রহণ করি না, আমরা বইতেই পড়ছি। এবং আচ্ছা, আমি জনাব প্রীতি না, আমি জনাব খান আজম সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আগামী নির্বাচনটা এক নম্বর উনি বলছেন ট্রেন চলতে শুরু করছে এবং উনি বলছেন ওনারা সরকার গঠন করবে। আপনি দুটো জিনিস আপনার কাছে, এক নম্বর এবি পার্টি বা আপনাদের জোটের কি অবস্থা, এবং ট্রেন কি আসলে চলতে শুরু করছে, স্টপ হবে কিনা? আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার দীর্ঘক্ষণ পর সুযোগ দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতে আপনার মাধ্যমে আয়ন টিভির সকল শ্রোতা এবং শুভানুধ্যায়ীদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার বক্তব্যের শুরুতেই আমাদের জাতীয় স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশটা কারোর বাপের না এই স্লোগানের ভিত্তিতে যারা বাংলাদেশকে মালিকানা প্রতিষ্ঠা করেছে, তাদের যে আত্মত্যাগ এবং তাদের যে সীমাহীন কুরবানি, এই কুরবানিকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আর সাথে আমি খুব দৃঢ়তার সাথে এবং খুব স্ট্রংগেস্ট টার্মে আমি নিন্দা জানাচ্ছি আমাদের মনি ভাইয়ের ধৃষ্টতাপূর্ণ কমেন্টের জন্য। এটা আমি অবশ্যই ধৃষ্টতা বলবো। বাংলাদেশের তরুণেরা বুকের রক্ত ঢেলে দিয়ে সাম্রাজ্যবাদীদের এজেন্টদের কাছ থেকে বাংলাদেশকে রিক্লেম করেছে। সুতরাং এইটাকে তথাকথিত বলে করা এটা গ্রহণযোগ্য না, এবং আমি আমার নিন্দাটা জানিয়ে রাখলাম। অবশ্যই বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু লুজ দ্য ইলেকশন। সুতরাং ইলেকশনের ট্রেন্ডে চলতে শুরু করেছে, ইলেকশন হতে হবে এবং একটা ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল ইলেকশন হবে বলেই আমরা আশা করি। এবং আমাদের মতো দেশে অনেক ঘটনা, দুর্ঘটনা, অনেক কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার মতো মারাত্মক কোনো ভুল এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে বলে আমাদের মনে হয় না। এই জন্যে আমরা মনে করি নির্বাচনের যে তফসিল আগামী 11 তারিখে ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে, ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতেই একটা ইলেকশন হবে। গোটা জাতি ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে আছে, উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আর সাথে সাথে আমরা যখন আমাদের দল ঘোষণা করি তখন আমরা বলেছিলাম আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, কারণ মনি ভাইরা স্বাধীনতার দাবিদার এবং ওনাদের মনে হয় মনে আছে, অথবা মনে না থাকলে আমি মনে করে দিতে চাই। আমাদের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে কথা ছিল যে আমরা একটা সামাজিক মানবিক মর্যাদার ভিত্তিতে সাম্যের জন্য, সকল মানুষের জন্য একটা রাষ্ট্র বিনির্মাণের জন্যেই আমরা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করব। গত 54 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল স্টেক হোল্ডার এই ভূখণ্ডের মানুষের সাথে বিট্রে করেছে। সেই বিট্রায়ালের ফলশ্রুতিতে আমরা নিজেদেরকে তরুণ দাবি করি না, কারণ আমার বয়স 50 পার হয়ে গেছে, কিন্তু আমরা যারা মনে করেছিলাম যে এই যে সাগর রক্ত দিয়ে যে রাষ্ট্রটা হলো, সেই রাষ্ট্রটা তো মানবিক মর্যাদা সুপ্রতিষ্ঠিত হলো না। এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক সুবিচার, সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেতনায় যারা বিশ্বাস করে, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এবং সেখানে 3টি দল সাড়া দিয়েছে, আমরা জোট করেছি এবং আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান নিয়ে মানুষের কাছে যাব। আর দেশটা তো মানুষের, তাদেরকে যদি আমরা বুঝাতে সক্ষম হই তাহলে তারা আমাদেরকে ভোট দিবে, এবং আমরা আমাদের এই যে প্রিচিং, আমাদের যে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে অভিযাত্রা নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেটা আমাদের অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। আমি একটু যাচ্ছি আবার জনাব আব্দুর রহমান, আপনি মনিবের কথাগুলো নোট করছেন, প্রশ্ন না করে সরাসরি ওটাতেই যায়। জামাত কোনো রাজনৈতিক দল না উনি বলছেন। দেখেন, জামাত কোনো রাজনৈতিক দল কিনা এটা যেই ব্যক্তি বলছেন তাদের গত 16 বছর অবস্থা দেখেন। বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এর পিছনে শেখ হাসিনার অন্যতম সহযোগী কে ছিল? ওনার পার্টি।
এটা তো অত্যন্ত লজ্জাকর আমাদের জন্য। এবং ওনার পার্টির যে প্রধান হাসানুল হক ইনু যখন শেখ হাসিনা শত শত হাজার হাজার ইয়াং ছেলেদের খুন করছে তখন সেই সময় ফোন করে অ্যাডভাইস করে মানুষ খুনের জন্য, আপনি ভালো ডিসিশন নিয়েছেন, এরকম একটা পার্টিকে উনি রিপ্রেজেন্ট করে। সো ওনার এই কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। উনি স্বীকার করেছেন, বাংলাদেশে আজকে প্রমাণিত জামাত ইসলামী সব জায়গায় আছেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বাংলাদেশের জনগণের যেখানে প্রয়োজন জনগণের জামাত সেখানে হাজির। আজকে দেখলেন যে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান দুর্ঘটনা হলো, কোনো রাজনৈতিক দল আশেপাশে, আজকে আমির জামাত তাদের পাশে আবার দাঁড়িয়েছে। জামাত কিন্তু ওই সময় অর্থ দিয়ে, চিকিৎসা দিয়ে, মানুষের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সো এই রাজনৈতিক দল থাকাই উচিত না, জায়েজ নাই, তো ওনারা জায়েজ? ওনারা তো ওই রাজনৈতিক দল যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, যে আপনি জানেন যে 72 থেকে 75 এদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের যুবকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করলো, আর এরা সেই যুবকদের রক্তের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে সেই আওয়ামী লীগের সাথে এরা জোট করেছে এবং ভিক্ষা দিয়েছে, মন্ত্রিত্ব, সে মন্ত্রিত্ব তারা নিয়েছে। সো এরকম একটা রাজনৈতিক দলের একজন ব্যক্তি যখন এরকম বলে যে আমার কোনো রাজনৈতিক দলই থাকা উচিত না, তা আমি খুব প্রাউড ফিল করি। আমি মনে করি আলহামদুলিল্লাহ, ওনার মতো দল তো এটা বলা উচিত। ওনার মতো লোক, ওনার ওই পার্টি যদি জামাতের বিরুদ্ধে বলে, তাই তো জামাতের জন্য ভালো। যেদিন জামাতের পক্ষে বলবে সেদিন আমাদের চিন্তা করতে হবে যে কী ব্যাপার, আমাদের মনে কোনো ভুলটুরি হচ্ছে কিনা আমাদের পার্টির। তো এটা হচ্ছে ওনার জন্য 1 নম্বর জিনিস। আরেকটা জিনিস দেখেন, এই যে বাংলাদেশের যুবকেরা, উনি কি বললেন, আর্মি নাকি বাংলাদেশে কল্পনা করতে পারেন আপনি? 3 অগস্ট পর্যন্ত আর্মির মিটিং হলো, আর্মির গুলিতে বাংলাদেশের যুবকেরা মারা গেল, কয়েকজন আর্মি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হলো। আপনি বলতে পারেন যে আর্মি ম্যাস কিলিং এ যায় নাই। আওয়ামী ফ্যাসিস্টদের, এই যে শেখ হাসিনার সহযোগী যারা, এই যে আয়নাগর, এবং তো আওয়ামী ফ্যাসিস্টকে যারা আফল করে, এর জন্য তো বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে 20 জনের উপর আর্মি অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন হলো। আর উনি বলেন আর্মির সহযোগিতা নিয়ে এখানে মুভমেন্ট হয়েছে। এটা যদি মুভমেন্ট না হয়, পৃথিবীতে আর কোনো মুভমেন্ট হবে, কোনো গণ অভ্যুত্থান হবে? উনি বলছেন গণ অভ্যুত্থান ডেফিনেশন কি? এখানে কি আমরা ক্লাস নিতে বসছি? গণ অভ্যুত্থান ডেফিনেশন, গণ অভ্যুত্থান কাকে বলে? বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ সহ গোটা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে কিক আউট করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে এবং এই সরকারের আইনকে অমান্য করে রাস্তায় নেমেছে। দিস ইজ কল গণ অভ্যুত্থান। আপনি যদি ল ব্যাকগ্রাউন্ডে পড়েন তাহলে আপনি বলবেন যে লতে এফিকেসি থাকে না, মানে কোনো অ্যাকসেপ্টেন্স নাই এই ল। অর্থাৎ শেখ হাসিনা যা বলবে বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে। এমন কোনো উপায় নাই। এরা গুলি করে, খুন করে, পুলিশ, র্যাব, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা আপনি দেখবেন অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় করে তারপর খুন করেছে, তারপরে এটা গণ অভ্যুত্থান না। তাহলে গণ অভ্যুত্থান যদি না হয়, তাহলে ওনার নেতা আর শেখ হাসিনা যারা ছিলেন বাংলাদেশে, তারা কেন পালালেন? তো আপনারা থাকেন, এখন বাংলাদেশে আসেন, রাস্তায় আসেন, মুভমেন্ট করেন, লড়াই করেন, সংগ্রাম করেন। হ্যাঁ, জামাতের বিরুদ্ধে আপনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য একজন পার্টি একজনের মধ্যে বলতেই পারে, কিন্তু এটা যে ওনাদের যে ফ্যাসিস্ট চরিত্র যে ওনারা বদলাতে পারেন নাই, তার প্রমাণ হচ্ছে এই কথাটা যে জামাত কোনো রাজনৈতিক দলই না, জামাত থাকাই উচিত না। যদি গণতান্ত্রিক হন, আসেন, আমরা জনগণের কাছে যাই, আপনার কর্মসূচি নিয়ে আপনি চলেন। আমরা ডেভেলপমেন্টের, বাংলাদেশের মানুষ তো আর এইসব বস্তা বস্তা রাজনীতি করতে চায় না। বাংলাদেশের মানুষ এখন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সকল প্রকার জুলুমের বিরুদ্ধে। মব যদি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের জাসদই প্রথম কায়েম করছে, এটা আর কাউকে বলার কোনো অপেক্ষা রাখে না। সেই মবের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ সবাই আজকে ঐক্যবদ্ধ। জামাত ইসলামী মনে করে এখন উৎপাদনের রাজনীতি লাগাইতে হবে, দেশ গঠনের রাজনীতি, দেশের ছাত্র সমাজ, যুব সমাজের এমপ্লয়মেন্ট। আজকে আমার প্রবলেম হচ্ছে এমপ্লয়মেন্ট প্রবলেম। আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই। আজকে আমাদের ইকোনমিতে একই সময় আরেকটি দেশ স্বাধীন হলো, মালয়েশিয়া, তারা আজকে কোথায়, আমরা কোথায়? আমরা সেই জায়গায় আমরা অ্যাড্রেস করতে হবে। জামাত শুধু এগুলো মুখে বলে নাই, জামাত অর্থনৈতিক সলিউশন দেওয়ার জন্য জামাত কিন্তু ওয়েল এস্টাবলিশড প্রজেক্ট বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে জামাত দেখিয়ে দিয়েছেন। শত শত হাজার হাজার যুবকদেরকে জামাত চাকরি দিয়েছেন। হসপিটাল বলেন, আপনি ইকোনমিক সেক্টর বলেন, এনি সেক্টরে একটা রাষ্ট্র 3টা অর্গান। তার মানে জামাত একটি রাজনৈতিক দল। ওনার কথা আমি শেষ করেছি, 3 সেকেন্ডে শেষ করছি। আরেকটা কথা আমাদের লিয়াকত ভাই বললেন জামাত নাকি নির্বাচন চায়নি। আমি লিয়াকত ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকেন। এটা আপনারা আজকে পাবলিকলি আমি আপনাদেরকে বললাম, লিয়াকত ভাইরা যেন নির্বাচনে থাকে ইনশাআল্লাহ। জামাত থাকবে তো? জামাতের আমিরই প্রথম বললেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে যেন ভোটের ইয়ার আগে হয়, রমজানের আগে হয়। এই কথাটা উনি পাবলিক স্টেটমেন্ট মেক করছেন 6 মাস আগে। আর বিএনপি তো ডিসেম্বরে চাইছে। হ্যাঁ, তো বিএনপিটা তো হলো না, তো জামাতেরটা তো হয় নাই। তো জামাতেরটা তো হয়েছে, কেমনে হয়? আপনার কথা অনুযায়ী জামাত তো এই ফেব্রুয়ারির আগে চাইছে। ফেব্রুয়ারি আগে হয় নাই তো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। না না, এই যে ফেব্রুয়ারি, সামনের যে ফেব্রুয়ারি, রমজানের আগে চেয়েছে। হ্যাঁ। সো জামাত ইসলামী, উনি যে বললেন যে আরেকটা প্রথম আলোর যে জরিপ, এই জরিপ কিন্তু আপনি দেখেছেন তো প্রথম আলোর পেজে না, কিভাবে হাজার হাজার লোক, মানে মানুষ এটার বিরুদ্ধে ডিসেন্ডিং দিতেছে।
আপনারা বলবেন যে এটা আবার বাস্তবতা রিফ্লেক্ট করে না, কিন্তু আমরা ইউনিভার্সিটি ইলেকশনগুলোতে দেখলাম এটাই বাস্তবতা। আচ্ছা, ধন্যবাদ আব্দুর রহমান সাহেব। আমি আসছি আপনার কাছে, আমি আপনার কাছে আসবো, তার আগে একটু কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি না, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাদের প্রত্যেকটা বলেছে ত্রয়োদশ ইতিহাসের আপনার কথা ব্রেকডাউন হচ্ছে, আপনি মনে হয় টিভির সামনে একটু ব্যাকে গিয়ে কথা বলেন। এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ত্রয়োদশ নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন। জি, আমি কোনো যুক্তি পাই না। যে নির্বাচনে আওয়ামী লীগ এটা 35% রিপ্রেজেন্ট করে নির্বাচন কিভাবে নির্বাচন হবে? আওয়ামী লীগকে ফেসিস্ট, কারণ বিএনপি তাদের ছিল না। অ্যাকর্ডিং টু ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ ডেমোক্রেসি, প্রধান বিরোধী না থাকে তাহলে নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হবে না? তাহলে নির্বাচন কিভাবে আপনারা চেষ্টা করবেন? তার মানে কি আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগকে নির্বাচনে আমন্ত্রণ জানানো হোক? অফকোর্স। তাহলে তাদের শোনেন, যারা দোষী বাদ দিয়ে যারা নির্দোষ আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। জি, ধন্যবাদ। আমি এই প্রশ্নটা রেখে গেলাম জনাব ব্যারিস্টার খান আজমের কাছে, উনি বলবেন একটু পরে আমি টাইম দিচ্ছি আপনাকে। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। যে উনি বলছেন যে আওয়ামী লীগের যারা মানে সবাই তো অপরাধী না, ওনার কথা অনুযায়ী তাদেরকে বা অপরাধী বাদ দিয়ে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ ভাই। আপনাকে প্রথমে ধন্যবাদ, আপনি বিজয় দিবসের একটা কাপড় পরে চমৎকার ভাবে অতিথি নিয়ে বসে। জি, আমার প্রথম প্রশ্ন জামাত ভাই, আমি কি বলবো ভাই, আমার হাসি লাগতেছে। আজকে স্বাধীনতার কথা ওনারা বলেন, আব্দুর রাজ্জাক সাহেব এই লন্ডনে থেকে বলছেন। আমি বলছিলাম নিজামী সাহেবকে ৭১-এর ব্যাপারে বলুন কিছু, আমি সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। শেষ পর্যন্ত উনি পদত্যাগ বাংলাদেশ জামাতে, উনি নিশ্চয়ই জানেন আমার ব্যারিস্টার। আরেকটা কথা বলে রাখি, পাকিস্তান 4 জন প্রাদেশিক মেম্বার ছিল জামাতে, ওরা মিটিং করে বাংলাদেশের পাকিস্তানকে চাপ, এটা কিন্তু এভিডেন্স আছে। আমি শুধু এভিডেন্স ছাড়া কথা বলতেছি। আর আরেকজন ভাই এখানে বসে আছে, উনি বিএনপির ভাইয়ের পাশে বসে, উনি কি এবিপি ভাই? এবি পার্টির। আচ্ছা, ওনার সম্পর্কে বলি, এবি পার্টি মানে হচ্ছে জামাতেরই একটা অঙ্গ সংগঠন, সবাই জানি। তো জামাতের সাথে জোট করে নাই কেন? মঞ্জু ভাই যিনি সভাপতি আছেন, কেন্দ্রীয় সভাপতি ছিলেন ফারুক ভাই। আমরা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অজ্ঞ, এটা জামাতের ব্রাঞ্চ। এই বাংলাদেশের বিজয় দিবসকে ওনারা বলতেছেন বিজয় দিবস বলতে কিছু নাই। উনি মনিভাইকে আক্রমণ করতেছেন জাসদের নেতাই। আজকে যদি এখানে আপনি ফারুক ভাই আছেন, এখানে এলডিপি নেতা আছে, বাংলাদেশ যদি স্বাধীন না হইতো উনি কি এখানে বসতে পারতেন? আইডেন্টিটা কেউ না, আইডেন্টিটা ব্রিটিশ করে একটা লিখতে হয় আমাদের বাংলাদেশ। আমরা এখানে আপনি বসতে পারতেন না, আমিও আসতে পারতাম না যদি আমাদের আইডেন্টি আছে। এখন আসেন নির্বাচনের সম্পর্কে, এখানে ব্যারিস্টার সাহেব বলছেন 3000 নিয়োগ করে ফেলছে। উনি যান বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক অবস্থা ফারুক ভাই। এখন পর্যন্ত কোন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়নি, আমরা সবাই জানি। 407 থানা রুট, এখন পর্যন্ত কোন সন্ত্রাসী বা অপরাধীদের তালিকা। আপনি আগামী নির্বাচন নিয়ে আপনার একদম এক কমেন্টসে প্রত্যাশা কেমন হবে? আমার প্রত্যাশা হচ্ছে ফ্রি এন্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হবে না। আমাকে একটা মিনিট সময় দেন ভাই। আচ্ছা বলেন, কেন হবে না? হবে না কারণ পার্টিসিপেশন যারা আছে, ওরা যারা এখানে মানে নির্বাচন কমিশনে অক্ষমতার কথা বলতেছে। বাংলাদেশে 52টি নিবন্ধিত দল আছে, ওইখান থেকে মাত্র 15টি দলকে নিয়ে ওইখানে আবার অক্ষমতার কথা বলেন ওনারা। কৃষক শ্রমিক লীগের আব্দুল কাদের সাহেব কেন ডাকলেন না? জাতীয়বাদী বাদ দেন 200, আওয়ামী লীগ বাদ দেন 200, 14 দল 200। আচ্ছা, এখন একটা প্রসঙ্গ, প্রথম আলো সম্পর্কে একটু কথা বলি, যেটা জামাতের ভাই তাই করছেন, উনি জানেন না বোধহয়। প্রথম আলো 1300 মানুষকে নিয়ে জরিপ করছে,
এবং ওরা আমি জরিপটা দেখছি, ওরা উল্লেখ করছে নিচে 18 থেকে 55 বছর বয়সের যারা অনলাইন এবং ঘরে বসে শুধু পত্রিকা পড়ে ফারুক ভাই, ওরাই এখানে মতামত দিতে পারছে। 1300% বাংলাদেশে 42,000 ভোট কেন্দ্র ফারুক ভাই, 1300 মানুষের ভোটের প্রতিফলন কি আপনি কি বলেন? আপনি একজন সাংবাদিক, আপনার বিবেকের কাছে প্রশ্ন। জি, ধন্যবাদ ফারুক ভাই। আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নগুলো করছেন আমার মনে হয় ব্যারিস্টার আব্দুর রহমান সাহেব, রাজ্জাক সাহেব এবং নিজামী সাহেবের কথাটি নোট করছেন এবং অবশ্যই আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনকে নিয়ে যেটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে প্রাউড ফিল করবে আমাদের ফিউচার প্রজন্ম, আমাদের আগামী প্রজন্ম, এটাই চাই। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আমি গোলাম রব্বানি বলছিলাম। জি রব্বানি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন এবং আপনার মন্তব্য বা প্রশ্ন? জি আলহামদুলিল্লাহ। আমি বিজ্ঞ আলোচক যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ অ্যাডভোকেট লিয়াকত আলী ভাই আছেন, জি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি। তো আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা শীঘ্রই, বাট একটা প্রশ্ন থেকে যায়। জি। এই বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতার এই বিপ্লবের মাধ্যমে যে নির্বাচনের দিকে এখন অনেকটা এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হঠাৎ করে এই ফ্যাসিবাদের সঙ্গী যাদের থেকে পুনর্বাসন করেছিল সেই জাতীয় পার্টির মন্ত্রিত্ব পাওয়া, তারা যে একটা বিভিন্ন ধরনের তৃণমূল, বিএনপি আরো অনেকগুলা সংগঠন নিয়ে যে একটা জোট করলো, এবং বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী বিশেষ করে আমার অ্যাডভোকেট লিয়াকত আলী ভাইয়ের কাছে প্রশ্ন যে বাংলাদেশে এখন বৃহত্তম রাজনৈতিক সংগঠন বলা হচ্ছে বিএনপি কে। তো সেক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি প্রত্যেকটা নির্বাচনের সময় বিএনপি কে একদম পুলিশ দিয়ে একদম নাজেহাল করতো। সেই জায়গা থেকে সেই জাতীয় পার্টি বা সেই দূষর যারা একটা জোট করলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি একদম নিশ্চুপ। এটার কারণটা আপনাকে ধন্যবাদ। জাতীয় পার্টি নির্বাচন করবে, এক কথা বলুন, বিএনপি মানে হাও বলে না, নাও বলে না, আবার সালাউদ্দিন সাহেব কিছু কিছু কমেন্টসও করে। এটা কেন? এটা তারা তো দোসরের ফ্যাসিস্টের সহযোগী, এটা ব্যারিস্টার লিয়াকত আলী সাহেব বলবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি বলতাম চাই বিএনপি আন্দোলন করছে আওয়ামী লীগের লোকে 15 বছর যে তারা কিছু করতো, বাট কিন্তু ছাত্রহলদের আন্দোলন এবং বিএনপি জড়িত আন্দোলনে একটা গভর্নমেন্ট আসছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে আমরা বিজয়ী বলতে পারবো, এখানে বর্তমানে যে জামাতে ইসলাম তারাও সুযোগ পাইছে এই নির্বাচন অংশগ্রহণ করতো। আর আমরা বিদেশ থেকেও আমরা বাংলাদেশটা কিভাবে চলে আমরা বিদেশ থেকে ভোট দিতে পারবো, আমরাও জানতাম পারবো, কিন্তু সত্য কিনা। কিন্তু একটা নির্বাচন ওই যাক, আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিচার হইব, এবং আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ড হেগে আমরা বাংলা ভাষার আপনাকে ধন্যবাদ। আপনাকে কলার লাইনে থাকুন, আমি আসছি ব্যারিস্টার খান আজম সাহেব আপনার কাছে। জাতীয় পার্টি নির্বাচন করবে, যদিও আমরা বলে থাকি যে মানে আওয়ামী লীগ সরকারকে আমরা সবচেয়ে অপরাধী সরকার বলে থাকি বা দল বলে থাকি, তাদের সহযোগী কিন্তু আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ নির্বাচন করছে, এবি পার্টি নিশ্চুপ। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সবগুলো একটু ছোট করে। আমি প্রথমতই বলতে চাই, আমরা আসলে আওয়ামী লীগকে প্রচলিত কোনো রাজনৈতিক দল মনে করার সুযোগ আর আওয়ামী লীগ রাখে নাই। বরং আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব যখনই সুযোগ পেয়েছে তখন বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। এটা তারা ৭২-এ একেবারেই বঙ্গবন্ধু ফিরে গেলেন, রাষ্ট্রপতির চেয়ারে বসলেন, কিন্তু শপথ নেয়ার দরকার মনে করেন নাই। তার মানে উনি একজন রাজা গুজা বা বাদশাহ গেছেন এবং চেয়ারে বসে গেছেন। এরপর দেশ পুনর্গঠনের জন্য সবার সহযোগিতা নেয়ার দরকার ছিল, সেটা দরকার মনে করেন নাই। আপনি 71 কথা বলছেন। তারপর বাকশাল প্রতিষ্ঠা করলেন, তারপরে সকল পত্রপত্রিকা বন্ধ করে দিলেন। ইভেন আওয়ামী লীগ ওনার নিজের দল সেটাকেও নিষিদ্ধ করে দিল। 96-তে শেখ হাসিনা আসলে সুযোগ পায়নি, কারণ ব্রুট মেজরিটি তো ছিল না। 8 সালের পরে ব্রুট মেজরিটি, এরপর যেভাবে, সুতরাং আপনি
ইনক্লুসিভ গণতন্ত্রের জন্যে আপনি কি ইতালির মুসোলিনি অথবা জার্মানির অ্যাডলফ হিটলারের দলকে রাজনীতিতে সুযোগ দেবেন? তাই জন্য গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মুক্তির স্বার্থে, বাংলাদেশের কে আধিপত্যবাদী শক্তির থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের স্বার্থে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত লেসপন্সার আছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখাটাই হচ্ছে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে প্রয়োজন। জাতীয় পার্টিও বাংলাদেশের স্বার্থের কোনো শক্তি নয়। আপনি দেখেছেন যে বিভিন্ন সময়ে শেখ হাসিনা তার অবৈধ নির্বাচন এবং তার অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার জন্য যখনই সংকটে পড়েছে তখন ভারত থেকে কোনো না কোনো প্রভুই তাদের আসছে, এসে তাদেরকে আয়দার হসপিটালে নিয়ে গিয়েছে, নইলে এরশাদের বাসভবনে বসেছে। সেখানে কি ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট জানে না। ওখান থেকে যে ওহী নাজিল হয়েছে সেই ওহী অনুযায়ী আমরা কবুল কাজ করেছি। গত এই ক্ষেত্রে আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সাথে যারা গাদ্দারি করেছে তাদের সবাইকেই বিচারের আওতায় আনতে হবে, এবং সেই বিচারে যদি একজন মানুষ হয়, যেমন আমি বলি জাতীয় পার্টি যদি খুন করে থাকে খুনের বিচার হবে, যদি আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে সেটার বিচার হবে। এই বিচার অনুযায়ী প্রপোর্শনেটলি তারা জবাবদিহিতার আওতায় আনবে। এরপরে ঠিক হবে যে তারা রাজনৈতিক দল হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিবে কি নেবে না। এটা হচ্ছে সবাই, শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা অংশ ছিল, যারা সুবিধাভোগী ছিল, সবার ক্ষেত্রেই আমাদের একই অবস্থান। এবং আপনার দল থেকে কোনো স্টেটমেন্ট আসে না অ্যাবাউট জাতীয় পার্টি? আমরা প্রতিনিয়ত আমাদের সেক্রেটারি এই যে গত ৩-৪ দিন আগে যে জাতীয় পার্টি নির্বাচন করবে, জোট করতেছে, এগুলো নিয়ে আপনাদের কোনো স্টেটমেন্ট আমি পাইনি। আমাদের প্রতিনিয়ত আমাদের বক্তব্য আছে জাতীয় পার্টির বিরুদ্ধে, শেখ হাসিনার অন্যান্য সহযোগিতার বিরুদ্ধে, ইভেন 14 দলের বিরুদ্ধে আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। 14 দল শেখ হাসিনার যে গুণ, খুম এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই সকল ষড়যন্ত্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী ছিল 14 দল এবং তার নেতৃত্ব, এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ। আমি যাচ্ছি মজিবুল হক মনি আপনার কাছে, যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া উচিত কিনা। ধন্যবাদ। আমি তো আসলে কোণঠাসা হয়ে গেলাম মনে হচ্ছে আর কি, আমার চতুর্দিকে যে আক্রমণ হচ্ছে সেই দিক থেকে আর কি। আমার কথা হচ্ছে যে জাতীয় পার্টির কথা তো পরে আসবে। জাতীয় পার্টির জন্ম হয়েছে গিয়ে 80-তে, তাই না? এখন 48 সনের জন্ম হওয়া আওয়ামী লীগকেই শেষ। আওয়ামী লীগ তো আবার 71-এ বাকশাল হয়ে গেছে না? না, 75-এ বাকশাল হয়ে গেছে না, কথাটার মধ্যে না বিতর্ক আছে। বিতর্কটা কি? জাতীয় ঐক্যের প্রশ্নে বাকশালের জন্ম হয়েছিল। তখন কি আওয়ামী লীগ ছিল? আমি বলি আওয়ামী লীগের নামটা ছিল না, কিন্তু বাকশালের ইয়েটা অ্যাব্রিভিয়েশনটা কি ছিল? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগরে ইয়ে করে, এটা ওনাদের একটা ক্যানভাস আর কি। আমার কথা হচ্ছে কি, বঙ্গবন্ধু বলেছেন না আচ্ছা বলেন, আচ্ছা শুনেন আমার কথাটা শেষ করতে দেন। এখানে হচ্ছে গিয়ে যে এখন পার্টি হইল গিয়া দেখা যায় বর্তমানে আর কি, যে এবি পার্টি এবং জামাতে ইসলাম বর্তমান পার্টি আর কি, ওনারাই কিন্তু নির্ধারণ করছেন যে ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছু। এবং আমার এবি পার্টি হিসাবে বলছিলেন যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং এর কোনো অবস্থান যেন না থাকে বাইরে। এটার কারণটা কি জানেন? কারণটা হলো বঙ্গবন্ধুর আমল থেকেই শুরু করে 96-এর শেখ হাসিনা ক্ষমতা আসলেন এবং 9-এ ক্ষমতা আসলেন। এই যে সময়গুলা, এই সময়ের ভুলগুলার কারণেই আজকে আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে। জানো ভাই খুব রাগ করছেন যে আমি বাংলার মাটিতে কেন জামায়াতে ইসলাম চাইব না। জামাতে ইসলামী বাংলাদেশ, আমার বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হইল গিয়ে মুসলমান, সেখানে একটা ইসলামিক হুকুমতের দল থাকতেই পারে, থাকবেই, যেমন কোনো দোষের কোনো কিছু নেই, থাকতেই পারে, এটা কোনো ইয়ে নাই। কিন্তু জামাতে ইসলাম কেন থাকবে না? এটা আমার কথা হচ্ছে কেন থাকবে না, এটার যুক্তি তো আমি নতুন করে বলার কিছু নাই।
জেগে যদি মানে জেগে জেগে ঘুমাই আমি, তো হইলে অবশ্যই আমি কিছু বলতে পারি, কোনো অসুবিধা নেই। তা আমি একটা কথা এটাই আসি যে জাতীয় পার্টি নিয়ে কথাটা এখানে যেটা আসছে আর কি, সুষ্ঠু নির্বাচন হবে বিশ্বাস করেন। আমি ওই স্কলার একজন বলছে যে আমি না শিওর না যে কীরকম নির্বাচনটা হবে। দেখেন আমার এই বিপার্টির ভাই এখানে আছেন, এই বিপার্টির সেক্রেটারি আমাদের ফুয়াদ, আমার এক ছোটো ভাই বলতে গেলে, এই দেশে থাকতে আমার খুব স্নেহভাজন একজন ছিল। সে তার এলাকায় গিয়ে তারা খেয়ে আসলো এবং সে একটা দলের সেক্রেটারি। এই দলটার সেক্রেটারি এবং এই দলটার এক্সিস্টেন্সটা নিয়ে এত কি গর্ব করতে পারে আমার ভাই যে আওয়ামী লীগ জীবনে আর গরিব রাজনীতি করতে পারবে না, যে জায়গায় আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতাকে এনে দিয়েছে। সোজা কথা, আওয়ামী লীগ আমি বলবি কেন আমি বলতে হচ্ছে এই জন্যই যে আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধ করছে আপামর জনসাধারণ করছে। ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, যাকে মানুষ এখানে মুক্তিযুদ্ধে গেছে। কখন ডাকছিলেন 1962 সন থেকে 71 পর্যন্ত। 71-এ কখন ডাকছিলেন? 70 পর্যন্ত, মানে 71 পর্যন্ত। আচ্ছা, 71-এ কখন ডাকছিলেন? কি ধরনের কথা না এটা, যে 7 তারিখের ভাষণে এটা কি বলছিল? এটা কি জিয়া রহমানের সময় ঘোষণা পাঠ করে ঘোষক হয়ে গেলেন এরকম? ভাষণটা কি ছিল ভাষণ? লাস্টের স্টেটমেন্টে কি ছিল? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এরপরে এর থেকে আর কি বলতে হয়? এরপরে কি বলছে? আর কিছু দরকার নেই। কি বলছে? পাকিস্তান জিন্দাবাদ বলছে। বলেন না আপনি, আমি জানি পাকিস্তান জিন্দাবাদ বলছে নাকি? আপনি না বলবেন, আমি কি জানি। কে বলল এটা? সিরাজুল আলম খান দাদাভাই ফেক একটা দাদাভাই কি বলছে? সিরাজুল আলম খান দাদাভাই কি বলছে? দাদাভাই কি বলছে? না মানে এরপরে কি বলছে বলেন। এরপরে পাকিস্তান জিন্দাবাদ বলে নাই। হারাম না, আমি বলি এটা বানাওয়াট একটা বানুয়াট বানানো হয়েছে, যে বলা হয়েছে পাকিস্তান জিন্দাবাদ। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণের পরে বলবে পাকিস্তান জিন্দাবাদ। এটা কি কারোকে বোঝানোর? ধন্যবাদ। এটা এই বিষয়টা আমি লিয়ে সাহেবের সাথে কথা বলি, হাস্যকর জিনিসগুলো আমরা আমি আসতেছি জি ভাই যেটা বললেন যে 7 মার্চের ভাষণ, ওইটাই বাংলাদেশের স্বাধীনতা ছিল। তাইলে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটা? তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিবস মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস বললেন, ইয়েস, এবং আপনি আরেকটা জিনিস বললেন যে স্বাধীনতার ঘোষক। আপনি আরেকজনের নাম বললেন। আমি পাঠক বলি। ভাই জিজ্ঞেস প্রশ্ন ছিল যে আপনি স্বাধীনতার ঘোষক হিসেবে কাকে মেনে নেন? আপনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা বলেননি। আপনি আমাদের চেয়ে বয়সে অনেক বড়, এবং রেডিওতে যখন ভেসে উঠেছিল আই হ্যাভ ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, আমার অন বিহাফ কথাটা প্রথম ছিল না। প্রথম বলেন এই যে বলেন নাই কেন এটা বলেন? আমি যখন আপনি যখন কথা ওনাকে শেষ করতে আমি কথা বলবো না। ওনার কিন্তু অথরিটিটা ছিল বলা। না আমার কথা শেষ হয় নাই। লেখক ভাই অন বিহাফ বলেছেন এই জন্যই পরবর্তীতে বলা হয়েছে যে আওয়ামী লীগের সব লিডাররা কলকাতা ইন্ডিয়া পালাইছিল। কোনো আওয়ামী লীগের এবং জাসদ তো ছিলই না, তারা কেউ তখন আর ছিল না যে স্বাধীনতা ঘোষণা করবে। আচ্ছা, আমার কথা শেষ হয় নাই ভাই, আমাকে একটু সুযোগ দেন। আচ্ছা, এবং আপনি একটা ভুল তথ্য আজকে দিলেন। একটু আগে আপনি বললেন ইব্রাহিম সাহেবের নাম, কার নাম বললো যে উনি ঘোষক, এখন বলছে উনি পাঠক। উনি বলছেন এই জন্য বললাম। আপনি সিনিয়র মানুষ, উনি বলছেন সিনিয়র মানুষ কি আপনি যেটা বলছেন আপনি যখন কথা বললেন আমরা তিনজন কিন্তু কোনো কথা বলি নাই। আপনি নোট করেন, উনি আপনি বলেন। রাজনৈতিক একটা শিষ্টাচার আছে, সেই শিষ্টাচারের বাইরে আপনি সিনিয়র মানুষ যাবেন না, আমরাও যাব না। আপনি যখন কথা বলবেন আমরা শুনবো, নোট রাখবেন। আমরা যখন কথা বলবো আপনি নোট করবেন, তারপরে আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, এটা হইলে ভালো আপনি নোট করেন। আদারওয়াইজ হবে কি আপনিও চিৎকার করবেন, আমরা চিৎকার করব, জনগণ আমাদেরকে নিয়ে হাসবে। এটা আমি পছন্দ করি। ধন্যবাদ। আমি কন্ট্রোল রুমকে বলবো একটা কলম দেওয়ার জন্য আমাকে এক্সট্রা। থ্যাংক ইউ। বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি কন্টিনিউ করতে চাই। সো এই জিনিসটা আপনার কথাই কন্ট্রাডিকশন। আপনি প্রথমে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেনে নেন নাই, আরেকজনের নাম বলছেন। তারপরে উনি যখন বললেন যে স্বাধীনতা দিবস কোনটা, আপনি তখন 7 মার্চের ভাষণের কথা বললেন। তো আপনি স্বাধীনতার ঘোষণার কথা, আপনি 7 মার্চে বাংলাদেশের স্বাধীনতা দিবস হয় নাই। ঘোষণাটা এসেছিল 26 মার্চ, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা ঘোষণা করেছেন। বাংলাদেশের তখন 7 কোটি 8 কোটি মানুষ এটা শুনেছিল। সো আজকে একটা ভুল তথ্য আপনি দিলেন, এবং এই জন্য আমি মনে করি আপনারা এই গত 15-16 বছর আপনারা যে চেতনা ব্যবসা করেছেন, মানুষ এই চেতনা কিন্তু নেয় নাই। তার প্রমাণ হইল 5 আগস্ট 2024। মানুষ এই 36 জুলাই, আপনি একটা কথা বললেন 36 জুলাই আপনি মানেন না, 1500 মানুষ শহীদ হয়েছে এই 36 জুলাই এর আন্দোলনে। হাজার হাজার মানুষ অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা আজ পর্যন্ত দুঃখ প্রকাশ করেন নাই,
ক্ষমা প্রকাশ করেন, আবার আপনারা বলেন আপনারা নির্বাচনে আসবেন। আওয়ামী লীগ দল হিসেবে তো আমরা আওয়ামী লীগকে বহিষ্কার করি না, আওয়ামী লীগকে বহিষ্কার করেছে নির্বাচন কমিশন। তো আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন করতে পারবে না, কারণ আওয়ামী লীগ এই 1500 যে লোক, যে মা তার সন্তান হারিয়েছে সেই মা বুঝে, যে বোন তার ভাই হারিয়েছে সেই বুঝে, এবং যে অন্ধত্ব বরণ করেছে সেই বুঝে তার পরবর্তী জীবন কীভাবে কাটবে। আজ পর্যন্ত আওয়ামী লীগ বলেন, আপনারা বলেন, আপনার দল আজ পর্যন্ত কোথাও দুঃখ প্রকাশ করতে আমি দেখিনি। আমি আরও কয়েকটা জিনিস এখানে এসেছে আমি বলতে চাই, এই কথাগুলি না বললে হয় না। যেমন আমার এক ভাই ফোন করে বলেছেন যে জাতীয় পার্টির যে জোটটা এখন হয়েছে, ওইখানে কিন্তু জাতীয় পার্টির ওই জোট আবু জাফর সাহেবের নেতৃত্বে এবং আন্দালিব রহমান পার্থ সাহেবের নেতৃত্বে কিন্তু তারা কিন্তু আমাদের সাথে ছিল। জাতীয় পার্টির মেইন স্ট্রিম ওদের কথা হচ্ছে ওরা নির্বাচন আসবে কিনা, কিন্তু এই যে এই পার্টটা কিন্তু আমাদের সাথে ছিল। এরা তো অনেকগুলো গ্রুপ, হ্যাঁ, আন্দালিব রহমান পার্থ সাহেবেরা আমাদের সাথে ছিল। আচ্ছা, আর জামাত ইসলামের ভাই একটা কথা বললেন, আমি এটা দাম্ভিকতা পর্যায়ে আমি বলবো, যে উনি বললেন আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনে থাকেন, মাঠে থাকবেন কিনা। এই দাম্ভিকতা, এই সুরটা আমরা কিন্তু ইয়েতে শুনেছিলাম 74-75-এ সিরাজ শিকদারকে কোন করে বলা হয়েছিল, কোথায় সিরাজ শিকদার। আজকে আপনারা বলেন আমরা নির্বাচনে থাকবো কিনা। আজকে বাংলাদেশের নির্বাচন এই যে 18 মাস প্রলম্বিত হয়েছে, এটা কার জন্য ভাই? আপনারা ঘুম থেকে উঠে এক একটা সামনে নিয়ে আসতেন যেন নির্বাচন প্রলম্বিত হয়। আমরা নির্বাচন প্রলম্বিত করিনি, আমরা নির্বাচনের মাঠে আছি, ইনশাল্লাহ আমরাই থাকবো। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন। সো এই দাম্ভিকতা, এই ধর্ম ব্যবসা আপনারা প্লিজ, কারণ হচ্ছে এখানে বেশ কয়েকটা, আমি জামাত ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কিন্তু যেহেতু এই জিনিসটা আসলো আমরা মাঠে থাকবো কিনা, এবং ওনারা বললেন যে আমরা নির্বাচন চাই না। সো দুই একটা কথা বলতে চাই। কয়েকদিন আগে দেখলাম আপনারা শুধু ভালো আর কেউ ভালো না, এইটা শেখ হাসিনা গত 15-16 বছর বলে আসছিল, ওনারা ভালো আমরা কেউ ভালো না। তা আমি বলি ভাই, এই কথাগুলো বাদ দেন, আপনারাই ভালো আর কেউ ভালো না, এই কথাগুলো বাদ দেন। এবং আপনারা জানেন আমাদের সাথে আপনারা যখন জুটে ছিলেন, আপনাদের দুইজন আপনাদের আমির জনাব, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, মতিউর রহমান নিজামী সাহেব, এবং তখনকার সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মুজাহিদ সাহেব, ওনারা কিন্তু আমাদের সাথেই ওনারা কিন্তু মন্ত্রিত্ব নিয়েছিলেন। সো এই জিনিসগুলো আপনারা বাদ দেন। এবং একজন আপনাদের জামাত ইসলামের একজন নেতা ওদিন দেখলাম, উনি আইসা বললেন যে জামাত ইসলাম ভোট দিলে এটা জান্নাতের টিকিট পাওয়া যাবে, এটা ইউটিউবে আছে। তারপরে বলা হলো যে ইসলামী ব্যাংকের একজন ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে উনি ভাইস প্রেসিডেন্ট, উনি দেখলাম এক জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারণা করতেছেন, এখনও উনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কন্টিনিউস। এবং যশোরের একজন গাজী এনায়েত হক, উনি জামাত ইসলামের নিয়ে মসজিদে বসে এইভাবে চেয়ারে বসছেন, মসজিদে ওনার এই জিনিসগুলি আপনারা, এবং আমার নেতা বলেছেন এই ধারার রাজনীতি আমরা বাদ দিয়ে, আমার নেতা প্রসঙ্গে বলেছেন ওই দিন, আমরা সবাই ইউনাইটেডলি আমরা যেভাবে শেখ হাসিনাকে ফেসিস্টকে বিদায় করেছি, আমরা সুন্দর একটা নির্বাচন 91-এর মতো একটা গ্রহণযোগ্য নির্বাচন সামনে হবে। আপনি আপনার নির্বাচনী ইশতেহারটা সামনে বলেন না। ধন্যবাদ আপনাকে। 31 দফা দিয়েছে, এনসিপি 24 দফা দিয়েছে, জামাত এখন তো কোনো ইশতেহার নেই। আমি আবার আসবো আপনার কাছে, আমি যাচ্ছি ব্যারিস্টার আব্দুর রহমান সাহেব আপনার কাছে। যে জিনিসটি সেটি হচ্ছে উনি 7ই মার্চের ঘোষণার কথা বলছেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? জি, 7ই মার্চের ঘোষণা নিয়ে আমার কথা হচ্ছে, উনি একটা কথা বললেন যে 1962 সাল থেকে 71 পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা চেয়েছে, পরে আবার চেঞ্জ করে 71-এ নিয়ে আসছেন। অত্যন্ত মানে ইতিহাসের বিকৃতি কাকে বলে। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলাটা কি নিয়েছিল? বলা হইলো পাকিস্তান রাষ্ট্র ভাঙতে চায়। ওনারা কি বললেন আওয়ামী লীগের নেতৃত্বে, যে না আমরা রাষ্ট্র ভাঙতে চাই না, খবরদার এটা ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। এটা নিয়ে ওনারা লড়াই করলেন। সেই আন্দোলনের কমিটিতে জামাত সেকেন্ড দিন ছিল, মানে আওয়ামী লীগের নেতৃত্বে জামাতের প্রফেসর গোলাম আজম সাহেব সদস্য সচিব ছিলেন সেই আন্দোলনে। উনি কি করে এরকম একটা কথা বলেন? এবং আপনি মনে থাকার কথা 1966 সালে স্বায়ত্তশাসনের দাবিতে 6 দফা পেশ করেছেন। যখন স্বায়ত্তশাসনের দাবিতে 6 দফা পেশ করলেন, তখন ওনারা বললেন না না, আমরা কিন্তু কখনোই স্বাধীনতা চাই না, আমরা চাই আলাদাভাবে আমরা আমাদের নিজের মতো করে রাষ্ট্র চলবো, স্বায়ত্তশাসন চাই কিন্তু স্বাধীনতা চাই না। এরপর আওয়ামী লীগ, এরপর 1970 নির্বাচন দিল আওয়ামী লীগ। নির্বাচনের ইশতেহারে একটা শব্দ যে আমরা স্বাধীনতা চাই আছে আওয়ামী লীগের কোনো ইশতেহারে? নাই ভাই। যদি 7ই মার্চে আপনি ঘোষণা দিয়ে থাকেন, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স কি 7ই মার্চে? 7ই মার্চের না, আমাদের যে সংবিধানের পার্ট, যেটার ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার দলিল, সেটা কি? আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তো সেটা তো 7ই মার্চের কোনো ভাষণ না। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যদি 7ই মার্চে ওনার এটা ভাষণ ফাইনাল হয়, তাহলে 23শে মার্চ পর্যন্ত আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মিটিং করলেন কেন? অন্তত 15টা মিটিং করেছেন এরপরে 23শে মার্চ পর্যন্ত। এসব কথা ইতিহাসের বিকৃতি। ঠিক আছে, আরেকটা জিনিস বলি ফারুক ভাই, এই যে
যখন সেই সময় চলে গেল আপনার ওনারা তো চলে গেলেন আরামসে রিল্যাক্সে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি কল্পনা করেন, মনে করেন বাংলাদেশ স্বাধীন হলো না, তাহলে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি হতো? রাষ্ট্রদ্রোহ। এক্স্যাক্টলি। সো কে রেসপন্সিবিলিটি প্রুভ করলো? ঠিক আছে, আমি ওনাকে বিকজ পলিটিশিয়ানস ফেইল্ড, তারা পালায় গেলেন রাষ্ট্র, সেই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে আসলেন। আমি এরপর আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করে যাচ্ছি। আপনি যে কথাগুলো বলছেন আমি নোট করছি যে কেন 23 মাস পর্যন্ত এতগুলো মিটিং হলো এবং এভরিথিং উনি অ্যান্সার দিবেন, কিন্তু আমার একটা প্রশ্ন, ওই সময় জামাতের ভূমিকা কি ছিল? জামাতের ভূমিকা, আমি ভাই, উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, আমরা কিন্তু অনেকবার এটা কি ছিল? যেমন উনি একজন কলার রাজ্জাক সাহেবের কথা বলছেন। আমি লিয়াকত ভাইয়ের ওই কয়েকটা পয়েন্ট শেষ করি, এটা কিন্তু মিস করে যাবেন না। আমি মিস করব না। প্রথমত হচ্ছে দাম্ভিকতা। না, এখানে কোনো দাম্ভিকতা বলিনি। ওনাদের একজন নেতা বললেন হঠাৎ করে গত সপ্তাহে যে না, বিশেষ কিছু না হলে ইলেকশন পিছানোর দরকার নাই। তখন এই প্রশ্নটা স্বাভাবিক, কারণ এই ধরনের কথা তো ওনাদের কাছ থেকে প্রথম আসতো, সেটার অংশ হিসাবে এরপরে সাবসিকুয়েন্টলি ওনাদের বেশ কিছু নেতা কর্মী সোশ্যাল মিডিয়াতে বলতেছেন, পার্সোনালি আমাদেরকে দেখা হলে বলেন যে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার সম্ভাবনা কম। এবং আজকে পর্যন্ত যেই পার্টির যে প্রধান তারেক রহমান সাহেব, তিনি দেশে গেলেন না। এবং আপনি এইসব, উনি দেশে যেতে হবে কেন? যদি এখান থেকে যখন ইচ্ছা তখন যাবে। এখন ধরেন আমি কি ডক্টর শফিক সাহেব আর দেশ থেকে বাইরে পারবে না, আমি বলে দেবো বাইরে বলবো যে ষড়যন্ত্র, এটা কি মানেন? না না, এটা কেন বলবো? তারেক রহমানের ইচ্ছা হয়েছে উনি দেশে যাবে, কালকে যাবে, পরশু যাবে। বলি আরেকটা জিনিস হচ্ছে যে এইটা দাম্ভিকতার কিছু না, এটা হচ্ছে রিয়েলিটি। বিএনপির নেতা, বিশেষ করে কেন্দ্রীয় নেতা, স্টার কমিটির সদস্য শাহজাহান সাহেব যেটা বলছেন, শাহজাহান সাহেব নির্বাচন বিশেষ কিছু না হলে পিছানো, বা শাহজাহান সাহেব চিটাগাং যেটা বলছে ওটা কি? শাহজাহান চৌধুরীর ওটার বিরুদ্ধে আমি একটু বলে না, এটা কিন্তু রিপিটেডলি আমরা বলছি। প্রথমত জামায়াত ইসলামী পাবলিকলি ভেরিফাইড পেজে জামাতের এটার বিরুদ্ধে কথা বলেছেন, এবং শাহজাহান চৌধুরী একটা অংশ নেওয়া হয়েছে। শাহজাহান চৌধুরী বলছে আমাদের যে প্রশাসন, এই প্রশাসনের বেশিরভাগ লোকজন এখনো পলাতক আওয়ামী লীগের অংশ। এটা শাহজাহান চৌধুরীর কথা না, আসিফ নজরুল বলছেন 80% প্রশাসন কার অংশ? আওয়ামী লীগের অংশ। উনি বলেছেন যে যদি আমরা এরকম ভাবে করি যে আওয়ামী লীগ যা বলবে তাই হবে। উনি কি নির্বাচন করবে? অফকোর্স তিনি ইলেকশন করবেন। তিনি এর আগের ইলেকশনে শুনেন, বিএনপির ক্যান্ডিডেটকে 56,000 ভোটে উনি পরাজয় করেছিলেন। আপনি জানেন 2001 সালে ওই আসলে কে ছিল? ওই একজন কর্নেল অলি সাহেব। 2001 সালের নির্বাচনে উনি কর্নেল অলি সাহেব ধানের শীষ ইলেকশন করলেন, উনি দাঁড়িপাল্লা ইলেকশন করলেন। প্রায় 56,000 ভোটের ডিফারেন্স ছিল। আচ্ছা, আমি আরেকটা জিনিস শেষ করে দেই, সেটা হচ্ছে যে আপনি ইয়াটা ক্লিয়ার হলো। এখন একটা জিনিস দেখেন যে 1971 এর প্রতি আমাদের সিরিয়াস রেসপেক্ট আছে। 1971 এর তারা স্বাধীনতার বিরুদ্ধে না তখনও স্বাধীনতার বিরুদ্ধে ছিল। আওয়ামী লীগ একটা রাজাকারের তালিকা প্রকাশ করেছে, নিশ্চয়ই আপনি অ্যাওয়ার্ড আছেন এটা। সেই তালিকায় 10,000 লোকের তালিকার মধ্যে জামাতের তো 8,000ই তো আওয়ামী লীগের, আর অন্যান্য পার্টির তো বাকিরা সবাই। সো জামাত ইসলামীকে আপনি, আর আরেকটা কথা যে 1971 একটা মন্ত্রী পরিষদ হইল না পাকিস্তানের, সেই মন্ত্রী পরিষদে তো 4জন ছিলেন যারা 1970-এর ডিসেম্বরের ইলেকশনে নির্বাচিত আওয়ামী লীগের প্রতিনিধি। জামাতের ছিলেন একজন, আর ওদের ছিলেন 4জন। সো আপনারা কোন মাপকাঠি? না আমি বুঝছি আওয়ামী লীগটাই বলতেছি, কিন্তু জামাতের ভূমিকাটা কি ছিল? আরেকটা জিনিস দেখেন, আমি আসতেছি। উনি যে কথাটা বললেন যে বাকশালে, উনি কিন্তু ডিফেন্ড করতেছেন। দিস ইজ দি রিয়ালিটি ফারুক ভাই। আপনি ওই যে একজন দর্শক বললেন যে আওয়ামী লীগ কিনা ইলেকশনে যাওয়া, ভাই আওয়ামী লীগ ইলেকশনে যাবে কিনা এটা লিয়াকত ভাই আমরা তো বলে লাভ নেই, আজম ভাই এটা বলা দরকার যে 1400 মানুষ শহীদ হয়েছেন, যে হাজার 20-30 হাজার মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। উই শুড গো টু দেম এন্ড আস্ক দেম, গেট দেয়ার কনসেন্ট যে ভাই তোমরা কি আওয়ামী লীগকে চাও কিনা। তারা তো বলে আমরা চাই না, আমরা তো কিছু বলার নাই। ঠিক আছে, আমি কলের কাছে যাব, আমি কলে যাব, বাট আমার প্রশ্নটা 71 এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আজকে কথা বলবো, কিন্তু হোয়াট অ্যাবাউট জামাত ইসলামী? জামাত ইসলামী আমি তো ক্লিয়ার করলাম, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে না বিপক্ষে ছিল? জামাত ইসলামী 1971 এ পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, পলিটিক্যাল স্ট্যান্ড পক্ষে ছিল না বিপক্ষে ছিল? জামাতের স্ট্যান্ড একদম ক্লিয়ার ছিল। জামাত বলছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই, কিন্তু ইন্ডিয়ার অধীনস্থ স্বাধীনতা চাই না। এখন জামাতের এই পলিটিক্যাল ভূমিকাটা রং বলতে পারেন আপনি, আই এগ্রি উইথ ইউ। সো রং ইয়ার জন্য পলিটিক্যালি জামাত উইল বি পেইং কস্ট, কিন্তু জামাত ইসলামী কোনো কিলিং এবং কোনো দর্শন এবং কোনো এগুলোর সাথে জড়িত ছিল না। তার মানে বাংলাদেশের স্বাধীনতা চাই নাই? না, তার বাংলাদেশ ইন্ডিয়ার অধীনস্থ ভাবে চাই নাই। জামাত চাই, কিন্তু ইন্ডিয়ার অধীনস্থ যদি আমরা স্বাধীনতা চাই, যেহেতু ইন্ডিয়ার কয়েকটা রাজ্যকে তখন ইন্ডিয়া টেক ওভার করে দিয়েছে, যেমন হায়দ্রাবাদ সহকারে আরো বেশ কয়েকটা রাজ্য। আমরা যদি চলে যাই এবং ইন্ডিয়া আমাদেরকে ভেরি লাইকলি টেক ওভার করতে পারে, করলেও এই কারণে জামাতের একটা ভয় ছিল ইন্ডিয়া পিছনে। থ্যাংক ইউ। এবং জামাতের এই ভয়টাকে কিন্তু পরবর্তীতে কর্নেল অলি সহ এবং আমাদের কাদের সিদ্দিকী সাহেব, তারা বীর মুক্তিযোদ্ধা, তারা কিন্তু অ্যাড্রেস করেছেন। আমি সাম এক্সটেন্ট ইট ইজ ট্রু। এবং আরেকটা প্রমাণ এটা, যেটা হচ্ছে এভিডেন্স হচ্ছে আপনার ন্যাপের যিনি চেয়ারম্যান ছিলেন,
তাকে তো সীমান্ত আটকানো হলো। না, না, আমার কথাটা হচ্ছে যে আপনি একটু আগে বলছেন শেখ মুজিবুর রহমান সাহেবের কথা যে 23 মার্চ পর্যন্ত উনি মিটিং করছে, তাহলে কিভাবে 7 মার্চে ঘোষণা হলো? সো মেনি কোয়েশ্চেন। না ঠিক, দিস ইজ রিয়েলিটি। সেই মইতে জামাতের 71-এ ভূমিকা ছিল, বাংলাদেশ চাই নাই। লাস্ট একটা কথা উনি বললেন যে বাংলাদেশে ইসলামী দল থাকতে পারে, উনি কিন্তু মিথ্যা বলেছেন। কেন বলে, সরি মিথ্যা বলা উচিত হয় না, মানে ওনার কথাটা সত্য নয়। কেন 1971-এ যখন আওয়ামী লীগ আসলেন তখন বললেন জামাত না কিন্তু কোনো ইসলামী দল থাকতে পারবে না। এবং ওনার পার্টির প্রধান গত 15 বছরে মিনিমাম 100 বার বলছে যে ইসলামী দল থাকতে পারবে না বাংলাদেশে। জি বলেন। প্রথম কথা হচ্ছে আব্দুর রহমানও ইতিহাস এখানে বসে বসে প্রকাশ্যে জনতার সামনে ইতিহাস বিকৃতি করছে। জামাত ইসলামের অবস্থান 71-এ প্রকাশ্যে এবং ঘোষিত অবস্থান হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। ইন্ডিয়ার সমর্থন নিয়ে বাংলাদেশ চায় না, এদের সিম্পলি মিথ্যে কথা। এটা আমি একেবারেই এভাবেই বলবো, এটা মিথ্যে কথা, সিম্পলি দুঃখজনক। এটা হচ্ছে 2 নম্বর। আমি শেষ করি। আমি রাজাকারের তালিকায় যদি 99% আওয়ামী লীগ হয়, এটা আওয়ামী লীগের দায় নেই, কারণ আওয়ামী লীগ মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছে। এক্স্যাক্টলি। জামাত ইসলামের যদি একজন রাজাকারও না থাকে, জামাত ইসলাম দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মালেক মন্ত্রিসভায় জয়েন করেছে এবং জয়েন করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তারা স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকেও ধরে বেঁধে বন্দুকের গুলির মধ্যে, যেমন শোনা যায় মুস্তাক মন্ত্রিসভায় নাকি বন্দুকের নলের মুখে কাউকে নিয়ে গেছে। তো ওনাদের কাছ থেকে তো এরকম কোনো প্রমাণ বা গল্পও শোনা যায় না যে ওনাদেরকে মারেক মন্ত্রিসভায় বন্দুকের নলের মুখে নিয়ে গেছে। তার মানে স্বতঃস্ফূর্তভাবে ওনারা খুনি মন্ত্রিসভায় জয়েন করেছেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটার যে জন্ম হলো 26শে মার্চ, সেই না 26শে মার্চ আমাদের, না 26শে মার্চই আমাদের জন্ম হয়েছে, এটাই আমাদের প্রোক্লেমেশন বলে। এবং আইন অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব শুরু হয়েছে 26শে মার্চ থেকে। এই রাষ্ট্রটার বিরুদ্ধে যুদ্ধ করেছে যে খুনি পাকিস্তানি বাহিনী এবং তাদের উপর সুপ্রিয়র রেসপন্সিবিলিটির যে মন্ত্রিসভা, সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে এই তঞ্চকতামূলক কথাবার্তা বন্ধ হওয়া দরকার, বিশেষ করে বিজয়ের মাসে। ধন্যবাদ। আমি আসবো, আমি আপনাকে আমার সময় তো উনি কথা আপনার সময় শেষ করছি, আমার টাইমে উনি আমি আপনাকে সময় আবার দিচ্ছি। আমি কলার সাথে একটু কথা বলি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছি ভাই। মনি ভাই তো আর খুব জল লাগে আর জি, অনেক সুন্দর লাগছে মনি ভাইকে। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন কি? মনি ভাই তো কইবা অবদান, বাংলাদেশে অবদান কিচ্ছু হয় না আর তাই না, নেতারে যে নারী সিদ্ধার সাহেবরে হারি তারা যে হারি জানি মারা হয়েছিল, সে তারা তো ওখানেও ভাই গাদ্দারি করছে হারি নানি, এখন কিন্তু আরো বেশি গাদ্দারি করবা। ঠিক আছে। আর জামাতের কথা নানি ইন্ডিয়ার জিকা করুকা বলে বাবা সানকল তুরা কেনে পাকিস্তানিরে সারেন্ডার করাইছে আর বাবা ওকল তুরা কেনে আমরা উসমানী সাহেবরে দিয়ারি সাবেসার করাইলাই না। যদি উসমানী সাহেবরে দিয়ারি করাইতা তে জামাত আর ইকানো আইতো না। আর জামাত আওয়ামী লীগকে ব্যবহার করতে পয়লা, তারপরে বিএনপি করতে ব্যবহার পয়লা। ইকানো জামাতের আর তাইতো যে মনিভাই কইলা যে দলীয়ভাবে কোনো দিও নাই, অস্তিত্ব নাই জামাতে। ওজন অস্তিত্ব না থাকতে জামাতের সাথে মিটিং করে সামনে আর ইনু সাহেব। জি জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করছেন দুটোই মানে ভ্যালিড এবং রহমান ভাই এবং মনি ভাই দুজনই এটা নোট করবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি স্বাধীনতার ঘোষক নিয়ে আমি কিছু বলতে পারবো? একদম 30 সেকেন্ড প্লিজ বলেন। আচ্ছা ভাই, আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, পাক আনাদার বাহিনীর কাছ থেকে শহীদের লাশ উদ্ধার করছেন চিরামিশি জগন্নাথপুর। আচ্ছা, আমি বলতে চাই এই যে 71 টেলিভিশন ছিল না, রেডিও ছিল, সবকিছু ছিল। এন্ড 2 মে আসমর ওবের কাছে আমাদের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে বঙ্গবন্ধুর কাছে। ওই দিন বলা যায় আমাদের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। 7ই মার্চ আসলো, এরপরে প্রেসিডেন্ট নেহিয়া 25 মার্চের আগে এই ভাষণ দিল যে শেখ মুজিব টু দ্য নেশন, দিস টাইম হি উইল বি হ্যাঙ্গিং অন পাকিস্তান সোয়েল।
প্রেসিডেন্টে হিয়া পাকিস্তান চলে গিয়েছে, এরপরে লুকাইয়া আনছে সেনাবাহিনী। এটা বঙ্গবন্ধু জানতা এবং আব্দুল সামাদ আজাদিও জানতা, আরো লিডারও জানতা। এটা ঢাকাতে সবকিছু হলো তখন 25 মার্চ 26 মার্চ 1220 শেখ মুজিবে ওয়ারলেসে এই চট্টগ্রাম খবর পাঠাইছেন। চট্টগ্রাম প্রথম জিয়াউর রহমানের শুনছেন, জিয়াউর প্রেসিডেন্ট শহীদ জিয়া শোনার পরে একটা সমাবেশ করছেন। ওখানে দায় তারেক ভাই এখন প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়া। তারপরে 26 মার্চ বিকালবেলা আফমো হান্দান আওয়ামী লীগ নেতা তাই রেডিও ভাষণ দিচ্ছেন সন্ধ্যার সময়, এবং 27 মার্চ ব্রিটিশ পত্রিকায় তুলছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শেখ মুজিবে। আর 27 মার্চ শহীদ জিয়া মিলিটারি হিসেবে ভাষণ যখন দিচ্ছেন তখন যুদ্ধ চলে গেছে। ভাই আমরা স্বাধীনতা গিলটি হে গিলটি না গিলটি 3রা মে জেল হত্যা বুঝিতে পারবো, সে আমরা মেইন ছিল। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। যারা কলার লাইনে আছেন আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, এসে আমরা কথা বলবো যে কথাগুলো আসছে এখানে, জামাতের ভূমিকা, আওয়ামী লীগের ভূমিকা, এবং 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয় তাহলে কেন এতবার ইন্টারকন্টিনেন্টাল মিটিং হলো। সো মেনি কোয়েশ্চেন আমাদের এই বিজয়ের মাসে এখনও আমরা শুনতে হয়। আসলে আমরা যারা আজকের প্রজন্ম, আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করতে চাই, জানতে চাই এবং আমরা হস্তান্তর করতে চাই। আমরা আরও কথা বলবো এই বিষয়ে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন প্লিজ।